পৃথিবীর বুকে এমন একটা আইল্যান্ড ছিল যেটা কিনা নরকের থেকেও ভয়ঙ্কর। জাপানের সৈনিকরা কোরিয়ান মানুষদেরকে ধরে এনে এই আইল্যান্ডের কয়লার খনিতে কাজ করাতো আর মেয়েদেরকে আলাদা করে রাখতো তাদের আমোদ ফুর্তি করার জন্য। তবে যদি কোনো কর্মী এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত তার পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। কিন্তু এত অত্যাচার আর কতদিন? আমেরিকান সৈনিকরা যখন জানতে পারে যে এই দ্বীপে এমন কিছু হচ্ছে তখন এখানে বোমা ফেলার জন্য প্রস্তুত হতে শুরু করে। কিন্তু বোমা ফেলে তো কোরিয়ানদের সবাইকে মরতে হতো। এজন্য কোরিয়ানরা বুদ্ধি করে উপায় বের করে এখান থেকে বেরোনোর চেষ্টা করে। শেষমেশ তাদের সঙ্গে কি হয়? তারা কি বের হতে পারছিল? মুভির শুরুতেই মাটির নিচে অসংখ্য মানুষকে দেখানো হয় যারা সেখানে মাটি খুঁড়ে খনি থেকে কয়লা বের করার কাজ করছিল। কেউ মাটি খুঁড়ছে, আবার কেউ সেখান থেকে মালামাল নিয়ে যাচ্ছে। দেখা যায় সামনে একটা চাপা জায়গা চলে আসায় সেখানে কোনো প্রাপ্তবয়স্ক লোক কাজ করতে পারছিল না। তখন সেখানে অল্প বয়সে বাচ্চাদেরকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই সেই জায়গার একটা অংশ ভেঙে গিয়ে পানি ঢুকতে শুরু করে। এসব দেখে একটা বাচ্চা ছেলে সেখান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই একজন জাপানি সৈন্য এসে ছেলেটাকে মেরে আবারও ভেতরে ঢুকিয়ে দেয়। এদিকে সুড়ঙ্গ ভেঙে হুড়হুড় করে পানি ঢুকতে থাকা সুড়ঙ্গ আরও ভাঙতে শুরু করে। কিন্তু প্রাণ বাঁচাতে তাদের সেই কাজ চালিয়ে যেতেই হয়। এর মধ্যে সুড়ঙ্গটা পুরোপুরি ভেঙে পড়লে সেখানে বাচ্চা ছেলেটি মারা যায়। সিনেমা কাট হয়ে যায় এবং তিনজন বাচ্চা ছেলেকে দেখা যায় যারা একজন বয়স্ক লোকের সঙ্গে দেখা করতে এসেছে। সেই লোকটা তাদের জন্য একটা রুমালে কিছু একটা বেঁধে সাথে দিয়ে দেয়। দেখা যায় এই বাচ্চা ছেলেগুলো এখান থেকে পালানোর প্ল্যান করছে। বয়স্ক লোকটাকে তারা বিদায় জানিয়ে সেখানে থাকা অন্য একজন লোকের সাথে বেরিয়ে পড়ে। ছেলেগুলো আর সেই লোকটা ধীরে ধীরে সাবধানের সাথে সামনের দিকে পালাতে শুরু করে, কারণ কোনোভাবে একবার ধরা পড়া মানেই তাদের মৃত্যু নিশ্চিত। তবে কিছু দূর গেলে সেই লোকটা সামনের দিকে এগোয় না, কারণ সে সেখানে থাকা বাকি বাচ্চাদের দেখাশোনার জন্য রয়ে যায়। যাওয়ার আগে সেই বৃদ্ধ লোকটি ছেলেগুলোকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে তাদেরকে কিভাবে পালাতে হবে। তাদের প্রথমে নাগাসাকি যেতে হবে আর সেখান থেকে কোরিয়া যেতে হবে। আর যতক্ষণ না তারা কোরিয়ায় পৌঁছাচ্ছে ততক্ষণ যেন কোথাও বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকে। আর পালানোর সময় তারা যেন শুধু নিজেদের প্রাণ বাঁচানোর কথাই ভাবে। তাদের একজন সাথে যদি মারাও যায় তাহলে যেন বাকিরা প্রাণ নিয়ে পালিয়ে যায়, নয়তো তারা সবাই প্রাণ হারাবে। হয়ও ঠিক তাই। পালানোর সময় একটা ছেলে পিছিয়ে পড়লে সেনারা তাকে গুলি করে মেরে ফেলে। তবে বেঁচে থাকা ছেলে দুজন কোনোভাবে পালিয়ে সমুদ্রে চলে আসে আর সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে ছেলে দুটোর দিকে একটা জাহাজ এগিয়ে আসতে দেখা যায়। তবে সেই জাহাজে থাকা লোকগুলো ছেলে দুজনকে না বাঁচিয়ে উল্টো তাদেরকে মারার প্ল্যান করে। তারা চেয়েছিল এই ছেলে দুইটা লাশ কোনোভাবে জাপানি সেনাদের কাছে পৌঁছে দিয়ে তারা পুরস্কার জিতে নিতে পারবে। এসব ভেবে তারা ছেলে দুইটাকে জালে বন্দী করে জাহাজের সাথে টেনে নিয়ে যেতে শুরু করে। এরপর কোরিয়ার একটা পার্টির দৃশ্য দেখানো হয়। দেখা যায় এই পার্টির ব্র্যান্ডমাস্টার, যার নাম লি, সে মিউজিক বাজাচ্ছিল আর তার মেয়ে পাশে নাচছিল। এর মধ্যেই লিকে ধরতে সেখানে পুলিশ চলে আসে। লি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। জানা যায় লি আসলে ওখানকার চিপের স্ত্রীর সঙ্গে ফ্লার্ট করছিল, আর এর জন্যই চিপ পুলিশকে ডেকে এনেছে। লি কোনোভাবে পালিয়ে তার বন্ধুর কাছে চলে আসে। লি তার এই বন্ধুর দলেই তার লোকজন নিয়ে কাজ করত। তবে লির বন্ধু তাকে পরামর্শ দেয় জাপানে যেতে, কারণ সেখানে আরও বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে। এরপর লি তার বন্ধুর কথা মতো নিজের মেয়ে এবং দলের বাকি মেম্বারদের সাথে নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। সেই জাহাজে আরও অনেক লোক ছিল। জাহাজে বসে লি তার দলের সবাইকে ভাগের টাকা পয়সা বুঝিয়ে দেয় আর প্ল্যান করে জাহাজ থেকে নেমে তারা আলাদা হয়ে আগাবে। তবে এরই মধ্যে পাশের কিছু লোকজন নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। এইসব দেখে সেখানে থাকা সেনারা তাদের উপরে পাইপের সাহায্যে পানি ছিটিয়ে দেয় আর হুমকি দেয় যে আবার কোনো ঝামেলা দেখলে একে একে সবাইকে গুলি করে খলি উড়িয়ে দেবে। পরদিন সকাল হতেই তারা জাপানে এসে পৌঁছায়। লি সেই জাহাজ থেকে নেমে সেখানে থাকা একজন অফিসারকে তার সাথে আনা একটা চিঠি দেখায় আর জানায় তার কাছে ডিটেকটিভ সিমুর একটা চিঠি রয়েছে এবং সে মিস্টার সিমুরের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে। এ কথা শোনার সাথে সাথে সেই লোকটা পাশের একজন অফিসারকে ডাক দেয় আর এসে লিকে জোর করে তার সাথে করে নিয়ে যায়। যাওয়ার সময় লি দেখতে পায় তার সাথে থাকা সেই চিঠির মতো আরও অসংখ্য চিঠি নিচে পড়ে আছে। লি বুঝে ফেলে তাদেরকে ঠকানো হয়েছে। এরপর তাদের সবাইকে বন্দী করে একটা ট্রেনে আটকে রাখা হয় এবং সেখান থেকে একটা জাহাজে করে সেই হাসিমা আইল্যান্ডে পাঠানো হয়। যার মানে এখন লি এবং তার সাথীদের ওই আইল্যান্ডে বাকিদের মতোই মাটির নিচে কয়লার তোলার কাজ করতে হবে। সেনারা যখন তাদের নিয়ে ওই আইল্যান্ডের কাছাকাছি চলে আসে তখন সেই বোটে আরও কিছু জাপানি সৈন্য উঠে পড়ে। তারা এসেই সেখানে থাকা সবার উপরে লাঠি চালানো শুরু করে। সেখানকার সব মহিলা ও মেয়েদের চুলের মুঠি ধরে ছোট ছোট বোটে করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে থাকা কেউই তখনও বুঝতে পারছিল না যে কেন তাদের সঙ্গে এমনটা হচ্ছে। সবাই তাদের কাছে অনেক অনুরোধ করতে শুরু করে, কিন্তু তাতে সেনাদের কিছুই যায় আসে না। অন্যদিকে আইল্যান্ডের তীরে দাঁড়িয়ে থাকা অন্য সেনারা এইসব দেখে বেশ মজা নিচ্ছিল। দেখে মনে হচ্ছিল মানুষের জীবন নিয়ে খেলা করা যেন তাদের প্রতিদিনের কাজ। এরই মধ্যে লির কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে অন্য মহিলাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় আর পুরুষদেরকে আলাদা করে আইল্যান্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়।
সেখানে কিছু সেনা সবার কাছ থেকে তাদের জিনিসপত্র কেড়ে নেয়। তখন লি তার রোলেক্সের ঘড়িটা বের করে একজন সেনাকে লোভ দেখাতে শুরু করে। সে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও আর আমার মেয়ের কাছে নিয়ে যাও তবে এই ঘড়িটা তোমাকে দিয়ে দেব। সে আরও জানায় সে একজন মিউজিশিয়ান। এই কথা শুনে একজন সিনিয়র অফিসার তাকে গান শোনাতে বলে। লি এবং তার দলের লোকেরা গান বাজিয়ে তাকে শোনায়। এরই মধ্যে সেখানকার ম্যানেজার সেখানে চলে আসে। সে মাইকের সামনে দাঁড়িয়ে কোরিয়া থেকে আসা সবাইকে ওয়েলকাম জানায়। এরপর সেনাদের দিয়ে সবার জামাকাপড় খুলিয়ে চেক করায় এবং সবার চুল কেটে দেয়। অন্যদিকে মহিলাদেরও একইভাবে চেক করা হয়। এরপর সবাইকে থাকার জায়গা দেখিয়ে প্রত্যেকের হাতে একটা করে বিল ধরিয়ে দেওয়া হয়। সেই বিলে এই আইল্যান্ড পর্যন্ত আসার খরচসহ তাদের থাকা, খাওয়া, জামা কাপড়ের সব খরচ লেখা ছিল। তাদেরকে বলা হয় জাপানি সরকার তাদের পেছনে যে টাকা খরচ করেছে সেই টাকাই তাদেরকে দিতে হবে এবং এখানে কাজ করে সেই টাকা পরিশোধ করতে হবে। খাবার খেতে গিয়ে লি দেখতে পায় তাদের খাবার একেবারে অযোগ্য হয়ে আছে, এমনকি তাতে আরশোলাও হেঁটে বেড়াচ্ছিল। এরপর সবাইকে কয়লা তোলার কাজে পাঠানো হয়। কাজ শেষে যখন তারা গোসল করতে আসে তখন কোরিয়ার একজন সুপারভাইজার সেখানে থাকা কয়েকজনকে অমানুষের মতো মারতে শুরু করে। এসব দেখে চৈ নামের এক লোক তাকে আটকাতে এগিয়ে আসে। ঠিক সেই সময় সেখানে একজন অফিসার চলে আসে। সেখানে লোকগুলোর মধ্যে মারামারি লেগে যায় এবং বলা হয় যে জিতবে সেই হবে লিডার। দেখা যায় চৈ জিতে যায় এবং তাকেই লিডার ঘোষণা করা হয়। অন্যদিকে ধরে আনা সেই মেয়েদের সুন্দর করে সাজিয়ে সেখানকার সিনিয়র ম্যানেজার আর বড় বড় অফিসারদের কাছে নিয়ে আসা হয় তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। ওই মহিলাদের মধ্যে চহিও ছিল। চহি গান গাইতে শুরু করলে ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে, এত সুন্দর গান কোথায় শিখেছ? চহি জানায় তার বাবা আর তার পুরো ব্যান্ড এখানেই আছে। এই কথা শুনে ম্যানেজার খুব খুশি হয়ে যায় এবং লি এবং তার ব্যান্ডের সবাইকে সেখানে ডেকে আনে। আর এখানেই সিন পরিবর্তন হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 1945 সাল দেখানো হয়। আমরা কোরিয়ান ওসা ট্রেনিং সেন্টারের দৃশ্য দেখতে পাই। সেখানে সেনাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। তাদের মধ্যে পার্ক নামের একজন অফিসারকে ডেকে পাঠায়। তাকে জানানো হয় যে হাসিমা আইল্যান্ডে গিয়ে সেখানে বন্দী থাকা ইউন নামের একজনকে বাঁচিয়ে আনতে হবে। এরপর সে মিশনের জন্য ওই আইল্যান্ডে শ্রমিকের কাজ নিয়ে নেয়। সে বাকিদের সঙ্গে কয়লার খনিতে কাজ করতে শুরু করে। একসময় খনির 2 নম্বর খাদানে কয়লা ভরার সময় একটা ট্রলি ট্রাক খুলে যায়। এতে কয়লা বোঝাই ট্রলিটি প্রচণ্ড বেগে নিচের দিকে নামতে শুরু করে এবং নিচে কাজ করা একটা বাচ্চার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। বাচ্চাটি সেখানেই প্রাণ হারায়। ট্রলিটি উল্টে যাওয়ার কারণে ফলে পাইপলাইন থেকে গ্যাস লিক হতে শুরু করে এবং শর্ট সার্কিট হয়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই সুড়ঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত সামনের দিকে বাড়তে শুরু করে। এসব দেখে শ্রমিকরা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে ভেতরে দেখা যায় সিনিয়র ম্যানেজার একটা পার্টির আয়োজন করছে। সেখানে অনেক গেস্ট এসেছে আর লি এবং তার টিম এখানে ব্যান্ড বাজাচ্ছে। এর মধ্যেই 2 নম্বর খাদানে আগুন লেগেছে শুনে সিনিয়র ম্যানেজার ভীষণ রেগে যায়। সে তখন তার সেনাদেরকে বলে 2 নম্বর খাদানিটা বন্ধ করে দেওয়ার জন্য, কারণ সে কিছুতেই চাইছিল না যে ওই আগুন অন্য খাদানে ঢুকে পড়ুক। কিন্তু সেই খাদানে অনেক কোরিয়ান শ্রমিক ছিল। তারা বেরোনোর আগে সেনারা 2 নম্বর খাদের মুখে বন্ধ করে দেয়। অনেক শ্রমিক সেখানে আটকা পড়ে আহত হয়। এরই মধ্যে একজন এসে ম্যানেজারকে খবর দেয় যে ইউনহুক ওই 2 নম্বর খাদানের মধ্যেই আটকা পড়েছে। এই খবর শুনে ম্যানেজার চোখমুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ ইউনের কিছু হয়ে গেলে বাকি কোরিয়ান শ্রমিকরা চুপচাপ থাকবে না, তারা হয়তো ঝামেলা শুরু করে দেবে। তাই সে দ্রুত একজনকে কল করে জানায় যেভাবেই হোক ইউনকে বাঁচাতে। বাকিরা মরলেও তার কিছু আসে যায় না। এদিকে সেই বন্ধ খাদানে থাকা শ্রমিকরা দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। তখন পার্ক বলে ওঠে এভাবে তারা কিছুতেই বের হতে পারবে না। আমাদের কোনো গ্যাস পাইপ লিক করে বিস্ফোরণ ঘটাতে হবে, তবেই পথ খুলে যাবে। ভাগ্যক্রমে একজন শ্রমিকের কাছে একটা ডিনামাইট ছিল। প্ল্যানমতো পার্ক একটা দড়ির সাহায্যে খনির ভেতরে ঢুকে গ্যাস পাইপ লিক করে দেয় এবং ডিনামাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন বাকিরা দ্রুত পার্কের দড়ি টেনে বের করে আনে। আগুন লাগার ফলে বিস্ফোরণ ঘটে এবং তারা সবাই খনি থেকে বের হয়ে আসে। রাত হলে পার্ক মিস্টার ইউন ও তার সাথী 2 জনকে নিয়ে পালানোর প্ল্যান বলে। প্ল্যান শোনার পর ইউনের সাথীরা পার্ককে জিজ্ঞাসা করে তারা আমেরিকানদের সাহায্য ছাড়া কিভাবে ইউনকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। পার্ক জানায় তার কাছে একটা পাকাপোক্ত প্ল্যান আছে। এই আইল্যান্ডেই তাদের একজন এজেন্ট রয়েছে এবং খাবারের জাহাজেও তাদের একজন এজেন্ট আছে। তাদের সহযোগিতায় পার্ক মিস্টার ইউনকে সাথে করে ওকিনিয়াতে নিয়ে যাবে, যেখানে আমেরিকানদের বেস রয়েছে। এদিকে সিনিয়র ম্যানেজার লিকে ডেকে জানায় যে তার মেয়ে চহি এই জায়গায় সুরক্ষিত নয়, তার প্রাণের ভয় আছে। তাই চহির ভালোর জন্য তাকে এখান থেকে পাঠিয়ে দিলে ভালো হয়। মিস্টার সাং নামের একজন লোক চহিকে দত্তক নেবে। আসলে ওই সিনিয়র চহিকে বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু সেটা সরাসরি না বলে লিকে ঘুরিয়ে বলে। অন্যদিকে পার্ক, হুক এবং তার 2 জন সাথে টাকার বিনিময়ে লির কাছে সাহায্যের জন্য চলে আসে। তারা জানতো যে লির সঙ্গে জাপানি সেনাদের ভালো একটা খাতির রয়েছে। লি কারণ না জেনে সাহায্য করতে চাইছিল না, কিন্তু যখন সে মিস্টার ইউনের পালানোর কথা জানতে পারে তখন সে রাজি হয়ে যায়। সে জানায় তার কোনো টাকার প্রয়োজন নেই, তবে শর্ত হলো তাকে এবং তার মেয়েকেও তাদের সঙ্গে নিয়ে পালাতে হবে। লি তখন পালানোর জন্য প্রস্তুতি শুরু করে দেয়। সে খনির প্রবেশপথের চাবি বানানোর জন্য চাবিওয়ালার কাছে যায় এবং বুদ্ধি করে খনির দরজা, অফিস ও ডিরেক্টর রুমের প্রতিটি চাবির ডুপ্লিকেট বানিয়ে ফেলে। এরপর সে সেই চাবিগুলো গোপনে পার্কে দিয়ে দেয়।
রাত হলে পার্ক একজন লোকের সাথে নিয়ে সেই চাবির সাহায্যে অফিস রুমের তালা খুলে ভেতরে ঢোকে। সেখানে রাখা টেলিগ্রাম ডিভাইসের মাধ্যমে সে নিজের বেসের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং জানায় যে সে মিস্টার ইউনের সাথে আরও 2 জনকে নিয়ে এখান থেকে পালাবে। বেস থেকে পার্কে বলা হয় খাবারের অফিসে তাকাগুরো নামের একজন এজেন্টের সঙ্গে দেখা করতে। এরই মধ্যে পার্ক সেই অফিসে কিছু ডকুমেন্টস খুঁজে পায়, যেখানে সব শ্রমিকের কাগজপত্র ছিল। পার্ক দেখতে পায় যে শ্রমিকের বেতন থেকে পেনশন হিসেবে যেই টাকা কাটা হচ্ছে তা তাদের কারোর নামে জমা হচ্ছে না, সেই সব টাকা যাচ্ছে অন্য কারোর নামে। নামটা দেখে পার্ক চমকে যায়, কারণ নামটা ছিল মিস্টার ইউন। আসলে শ্রমিকদের অর্ধেক টাকা যাচ্ছে মিস্টার ইউনের নামে আর বাকি সিনিয়র ম্যানেজারের নামে। পালানোর আগের দিন পার্ক মিস্টার ইউনকে জিজ্ঞাসা করে, সব শ্রমিকের টাকা আপনার নামে কেন জমা হচ্ছে? মিস্টার ইউন সব অস্বীকার করে, কিন্তু পার্ক তার কথায় বিশ্বাস করে না, কারণ সব ডকুমেন্টসে ইউনের সই আছে। সবথেকে অবাক করা বিষয় হলো আজ পর্যন্ত এই আইল্যান্ড থেকে কোরিয়ান কেউ বেঁচে ফিরতে পারেনি, অথচ মিস্টার ইউনকে অনেক বছর আগে ধরে আনলেও জাপানিরা তাকে কখনো কোনো শাস্তি দেয়নি। এসব ভেবে পার্কের বুঝতে বাকি থাকে না যে এই লোকটা আসলে জাপানের হয়ে কাজ করছে। পার্ক নিজের গান বের করে মিস্টার ইউনের মাথায় তাক করে। এরই মধ্যে সেখানে লি এবং তার মেয়ে চলে আসে। লি ভাবছিল পার্ক হয়তো শুধু মিস্টার ইউনকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এরই মধ্যে মিস্টার ইউনের কয়েকজন লোক সেখানে চলে আসে এবং লির মেয়েকে জিম্মি করে মিস্টার ইউনকে ছেড়ে দিতে বলে। মিস্টার ইউন তখন পার্কের বিরুদ্ধে সবাইকে উস্কাতে শুরু করে এবং বলে এই লোকটা আসলে আমেরিকান এজেন্ট। ঠিক তখনই সেখানে হঠাৎ করেই মিসাইল এসে পড়ে। লি তার কাগজপত্র আর মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় ফাইটার প্লেনের সাহায্যে সেখানকার বিল্ডিংগুলোতে একের পর এক হামলা করা হচ্ছে। সব শ্রমিকরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু পালানোর আগে জাপানি সেনারা হাজির হয় এবং তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। তারা কোরিয়ানদের কোনোভাবেই বাইরে বের হতে দিচ্ছিল না, বরং সবাইকে সেখানে মরার জন্য ফেলে দিয়ে বাইরে থেকে দরজাটা আটকে দেয়। আগুনে পুড়ে পুরো বিল্ডিং ভাঙতে শুরু করে এবং ভেতরে থাকা শ্রমিকরা একে একে প্রাণ হারাতে শুরু করে। ইউন আর পার্ক সেখানে আটকা পড়ে যায়। এক পর্যায়ে ইউন পার্কের উপর গুলি চালিয়ে তাকে আহত করে দেয়। পরদিন সকালে আগুন কিছুটা কমেলে দেখা যায় ভেতরে শত শত মানুষের লাশ পড়ে আছে। অন্যদিকে বাইরে জাপানি শ্রমিকরা মিছিল করতে শুরু করে দেয়। তাদের দাবি হলো কোরিয়ানদেরকে বের করে দাও। হায়ার অফিসার অবস্থা দেখে জুনিয়র অফিসারকে কল করে জানায় আমেরিকানরা তাদের উপরে আক্রমণ করেছে, যুদ্ধ হলে তাদের জেতার সম্ভাবনা খুবই কম। তাই সে অর্ডার দেয় সব কোরিয়ানদেরকে শেষ করে দেওয়ার জন্য, যাতে তারা আমেরিকানদের কাছে কোনো গোপন তথ্য বলতে না পারে। এদিকে লি তার মেয়েকে নিয়ে কোনোভাবে বেঁচে ছিল। সে পার্কে পানির সাথে ভেসে ভেসে আসতে দেখতে পায়। পার্কের শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। পার্কের কথা মতো লি সেখান থেকে মৃত মানুষদের জিনিসপত্র তার কাছে এনে দেয়। অন্যদিকে জাপানি সেনারা মৃত মানুষদের শেষ কাজের নাম করে স্তূপ বানিয়ে আগুনে পুড়িয়ে দিতে শুরু করে। এর মাঝে তার একটা জাপানি মেয়েকে খুন করে তার দোষ চাপিয়ে দেয় জো নামের একজন কোরিয়ানের উপর, যাতে কোরিয়ানদেরকে মেরে ফেলার জন্য এটাই ভালো উপায় হয়। এদিকে খনির নতুন ম্যানেজার ইউনের কাছে এসে অফার দেয় তাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তার বদলে ইউনের জমানো সব টাকা তাকে দিয়ে দিতে হবে। লি আর পার্ক লুকিয়ে এইসব শুনে ফেলে। অন্যদিকে সেই মিথ্যা দোষে জোকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল। জাপানি সেনারা সব কোরিয়ানকে খনির কাছে পাঠিয়ে ডিনামাইট দিয়ে মেরে ফেলার প্ল্যান করছিল এবং সেজন্য সব ডিনামাইট এক জায়গায় রেডি করতে শুরু করে। ইউনও সেই শয়তানি প্ল্যানে যোগ দেয় এবং সব কোরিয়ানকে ডেকে বলে যে ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। ম্যানেজার জানিয়েছে এখন থেকে তাদের আর ছুটির দিনে কাজ করতে হবে না এবং সবাইকে কোরিয়ায় ফেরত পাঠানো হবে। এর জন্য ম্যানেজার খনির মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে মহিলা শিশুসহ সবাইকে উপস্থিত থাকতে হবে। সকল কোরিয়ানরা এই কথা শুনে খুশি হয়ে যায়। তারা ভাবতেও পারেনি তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে। ঠিক তখন সেখানে পার্ক চলে আসে এবং সবাইকে সত্যটা জানিয়ে দেয়। সে বলে আসল ম্যানেজার মারা গেছে এবং এই খনিতে গেলেই সবাই প্রাণ হারাবে। ইউন সবাইকে উল্টো কথা বুঝিয়ে ভোলানোর চেষ্টা করে, কিন্তু তখনই লি ও তার টিমের লোকেরা এসে সেই বিলগুলো সবাইকে দেখায়। সেখানে পরিষ্কার লেখা ছিল যে সবার টাকা ইউনের নামে জমা হচ্ছে, তবুও অনেকে বিশ্বাস করছিল না। তখন একজন দাঁড়িয়ে বলে যে সে নিজের চোখে ইউনকে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে খুন করতে দেখেছে। ইউন তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পার্ক রেগে গিয়ে ইউনের গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। পার্ক সবাইকে জানায় যে তারা কয়লা নিয়ে যাওয়ার জাহাজে করে এখান থেকে পালিয়ে যেতে পারবে। এই কথা শুনে 2-4 জন ছাড়া সবাই রাজি হয়ে যায়। যারা রাজি হয়নি পার্ক তাদেরকে আটকে রাখে যাতে তারা জাপানি সেনাদের খবর দিতে না পারে। পার্ক জানায় প্রথমে তাদেরকে কয়লার বেড পার হতে হবে, তারপর দেয়াল টপকে বাইরে যেতে হবে, তবেই তারা পালাতে পারবে। এরপর সবাই কাজে লেগে পড়ে। খনি থেকে ডিনামাইট জোগাড় করে বড় বড় বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের জন্য স্ট্রেচার বানানো হয় এবং মহিলারা নিজেদের কাপড় ব্যবহার করে লম্বা দড়ি তৈরি করে। লি কোনোভাবে একটা মদের বোতলও সাথে নিয়ে নেয়। যারা অস্ত্র সামলাবে তারা টুল অফিসারের কাছ থেকে তেল আর অস্ত্র ছিনিয়ে নেয়। এদিকে কিছু লোক মিলে কয়লার জাহাজটিকে দখল করার জন্য চলে যায়। তারা জাহাজে থাকা জাপানি সেনাদেরকে মেরে জাহাজটিকে নিজেদের কবজায় করে নেয়। এই সুযোগে চোয়ের সাথীরা চোহিকে বন্দি দশা থেকে মুক্তি করে নিয়ে আসে এবং বাকিদের সাথে পালানোর লড়াইয়ের জন্য তৈরি হতে শুরু করে। প্ল্যান অনুযায়ী সব কোরিয়ানরা জাহাজের দিকে এগোতে শুরু করে।
প্রথমেই সামনে থাকা আহত শ্রমিকরা, তারপর সব মহিলা এবং বাচ্চারা, তারা সবাই একে একে দড়ির সাহায্যে ব্রিজ পার হতে শুরু করে এবং সেখান থেকে জাহাজের দিকে নামতে শুরু করে। এদিকে কিছু জাপানি সেনাদেরকে দেখা যায় যারা কোরিয়ানদের থাকার জায়গায় আগুন লাগিয়ে দেয়। সেখানে সেই 4 জন কোরিয়ানও আটকা পড়ে যায় যারা পালানোর বিপক্ষে ছিল। পার্ক দূর থেকে এই আগুন দেখে ফেলে। ততক্ষণে জাপানি সেনারা কোরিয়ানদের পালানোর খবর পেয়ে যায় এবং সবাই সেদিকে আসতে শুরু করে। এতে করে পালাতে থাকা সবাই প্রাণ বাঁচাতে হুড়হুড়ি শুরু করে দেয় এবং সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। এই তাড়াহুড়োতে বৃষ্টি ভাঙতে শুরু করে এবং নিচে যাওয়ার দড়িটি ছিঁড়ে যায়। পার্ক বুঝতে পারছিল না যে এখন তারা কী করবে। তার মাথায় কাজ করছিল না যে কিভাবে এতগুলো লোককে জাহাজ পর্যন্ত নিয়ে যাবে, কারণ সবাই এখন তার উপরেই ভরসা করে আছে। এরই মধ্যে সাহায্যের জন্য চই এবং তার সাথীরা সেখানে চলে আসে এবং সেনাদের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। দেখা যায় পালাতে থাকা অনেক কোরিয়ানকে জাপানিরা গুলি করে মেরে ফেলে, এমনকি তাদের উপরে আগুনের গোলা ছুটতে থাকে। মানুষের ভারে বৃষ্টি মাঝখান থেকে ভেঙে অর্ধেক নিচে পড়ে যায় আর বাকি অর্ধেক ডাঙায় রয়ে যায়। অধিকাংশ মানুষের নিচে পড়ে যায় আর বাকিরা গিয়ে পড়ে সেই জাহাজের উপরে। ম্যানেজার সবাইকে মেরে ফেলার অর্ডার দেয় এবং শুরু হয় ভয়াবহ গোলাগুলি। চই ও তার সাথীরা দমে যাওয়ার পাত্র ছিল না। তারা গুলির পাশাপাশি ডিনামাইট ছুটতে থাকে সেনাদের উপরে। এদিকে লি ডাঙায় পড়ে থাকা ব্রিজের অর্ধেক অংশটি লাগানোর জন্য কিছু লোক নিয়ে সেটি তোলার চেষ্টা করে। একজন মারা গেলে অন্য একজন এসে কাজে লেগে পড়ে। মহিলা বাচ্চা সবাই মিলে বৃষ্টিকে আবারও জোড়া দেওয়ার জন্য কাজ শুরু করে দেয় আর বাকিরা সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। চই আর তার সাথীরা তেলের বোতলে ডিনামাইট ঢুকিয়ে সেনাদের উপরে আক্রমণ করে অনেককেই মেরে ফেলে, কিন্তু এই লড়াইয়ে তাদের নিজেদেরও অনেক লোক মারা যায়। জাপানি পতাকা মাঝখান দিয়ে কেটে তারা দড়ি হিসেবে ব্যবহার করে এবং শেষমেশ অনেক কষ্টে তারা বৃষ্টির টেনে জোড়া লাগিয়ে দেয়। সবাই এক এক করে ব্রিজের মাধ্যমে জাহাজে উঠতে শুরু করে। অনেকে ব্রিজ থেকে লাফ দিয়ে জাহাজে ওঠে, আবার অনেকে পানিতে ঝাঁপ দিয়ে জাহাজে যাওয়ার চেষ্টা করে। যুদ্ধের এক পর্যায়ে দুই পক্ষেরই বুলেট শেষ হয়ে গেলে তারা দেশীয় অস্ত্র আর ছুরি নিয়ে মুখোমুখি লড়াই নেমে পড়ে। চই আর তার সাথীরা ব্রিজের দিকে এগোতে গেলে সেনাদের হাতেই চইয়ের সাথীরা মারা যায়। এতে চই ভীষণ ক্ষেপে যায় এবং সেই জাপানি সেনাকে নির্দয়ভাবে মারতে মারতে তার ঘাড় ভেঙে ফেলে। এইসব দেখে জাপানি সেনারা ভয় পেয়ে যায়, কিন্তু এর মধ্যে একজন চইকে গুলি করে মেরে দেয়। এরপর তারা ব্রিজে থাকা কোরিয়ানদের উপরে গুলি ছুড়তে শুরু করে। ওই নতুন ম্যানেজার এসে লি আর পার্কে গুলি করে দেয় এবং চোহের চুলের মুঠি ধরে তুলে ফেলে, কিন্তু চোহিকে মারার আগে পার্ক ম্যানেজারের মাথা একটা পাথর ছুঁড়ে মারে। এই সুযোগে লি তার হাতে বন্দুক দিয়ে ম্যানেজারকে শ্যুট করে দেয়। ম্যানেজার যখন তলোয়ার দিয়ে লিকে মারতে যাবে, ঠিক তখনই চোহি ম্যানেজারকে আগুনে পুড়িয়ে মারে আর পার্ক তার হাতের তলোয়ার দিয়ে জ্বলন্ত ম্যানেজারের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। ম্যানেজারের এমন ভয়ানক মৃত্যু দেখে জাপানি সেনারা থমকে যায় এবং কোরিয়ানরা এই যুদ্ধে জয়ী হয়ে যায়। এরপর সবাই জাহাজে উঠে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে লি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাহাজের মধ্যেই মারা যায়। যাওয়ার সময় সবাই দেখতে পায় আমেরিকান ফাইটার জেটগুলো আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে। জেটগুলো একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে পুরো আইল্যান্ডটিকে ধ্বংস করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন নতুন কোনো সূর্যোদয় হচ্ছে। সবাই নিজেদের চোখের সামনে তাদের জীবনের সবথেকে কালো অধ্যায়টি ধ্বংস হতে দেখতে পায়। আর এভাবেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তাহলে এবার ভেবে দেখুন তো কতটা ভয়ানক ছিল ওই আইল্যান্ডটি। তো বন্ধুরা, বরাবর মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে রাখলাম। আর সবশেষে আপনাকে ধন্যবাদ, কারণ ভিডিওটা আপনি পুরোটা দেখেছেন।